বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলা দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, লেখক কলামিস্ট, এবং আমার ডানে রয়েছেন মাসিক জবানের সম্পাদক রেজাউল করিম রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সোহরাব হাসান, আলোচনাটা শুরু করতে চাই যে নির্বাচন নিয়ে অনেক রকমের কথাবার্তা আমরা শুনছি অনেক দিন ধরেই। ডিসেম্বর, জুন, এখন ডিসেম্বর, মার্চ, এবং সর্বশেষ সেনাপ্রধান স্মরণ করে দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন এবং তিনি চানও সেটাই মোটামুটিভাবে এবং সম্ভব বলে যেটা বোঝা গেছে। এবং দুবার তিনি তার বক্তৃতায়, যেটা 25শে ফেব্রুয়ারি, উল্লেখ করেছেন যে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, তবে ইনক্লুসিভ, ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন। এবং ওই একই অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, অনেকগুলো বিষয়। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্কে অ্যাটিটিউডকে, সেটা নিয়ে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কথা বলেছেন, কারা হত্যা করেছে, কোথায় ফুল স্টপ, কোথায় এই পার্টস, এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, এরকম বিভাজন, কাদা ছোড়াছুড়ি করলে সে কথা বলেছেন। সব মিলিয়ে আপনি জেনারেল ওয়াকারুজ্জামানের এই বক্তব্য কী বার্তা দিচ্ছে বলে মনে হয়? এবং আমার যেটা মূল প্রশ্ন, যে নির্বাচন নিয়ে আসলে সরকার কি ভাবছে, আমরা কি দেখছি, বা জেনারেল ওয়াকার কি বলছেন? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা বন্ধুকে। বিষয়টি হচ্ছে এই সরকারের কাছে মানুষের যে অভিপ্রায়, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে সরকার গত 6.5 মাসে সফল হয়নি। সরকারের একটা রাজনৈতিক মন থাকা দরকার ছিল, কারণ নির্বাচন বলে, রাজনৈতিক সংকট বলে, এগুলো দূর করার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বরং আপনি যেটা বললেন যে জেনারেল ওয়াকারুজ্জামান, তার বক্তৃতা কিন্তু অনেক বেশি রাজনৈতিক, কিন্তু তিনি রাজনৈতিক ব্যক্তি নয়। তিনি বলেছেন তিনি ছুটিতে চলে যেতে চান এবং তার কোনো আকাঙ্ক্ষা নেই। সেনাবাহিনীর প্রধান, বরং প্রধান উপদেষ্টাও এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বা বিদেশি সংবাদ মাধ্যমে বা দেশের সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে কোথায় জানি তার বক্তব্যের মধ্যে এক ধরনের এক ধরনের সংকুচিত মনোভাব, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, এক ধরনের তিনি কি বলতে চান সেটি পরিষ্কার নয়। সুতরাং এটি কিন্তু এই একটা বড় অনিশ্চয়তা তৈরি করেছে, বড় বা ছোট যাই হোক, মানে ঠিক পরিষ্কার ধারণাটা পাচ্ছে না। এমনকি সর্বশেষ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হলো, যার যার মতামত প্রকাশ করেছে। কথা ছিল এই যে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসবে এবং তারপরে যে একটা মতামত পাবে, সেই মতামতের ভিত্তিতে জুলাই সনদ এবং নির্বাচনের রূপরেখা তৈরি হবে। কিন্তু সেটি হয়নি। এবং দৈনন্দিন যে কাজ সরকারের, প্রথমত হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হচ্ছে বাজার, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যেটাকে আমরা দৈনন্দিন কাজ বলি বা রুটিন ওয়ার্ক বলি, সেটা চলমান রাখা, সেটা নিশ্চিত করা, জনসেবা নিশ্চিত করা। সেখানেও কোথায়, মানে প্রথম থেকেই কিন্তু সরকারের মধ্যে একটি পারফর্ম করতে পারছে না। সরকার যা করার কথা, জনগণের আশা পূরণ করার কথা, সেটি পারছে না। অর্থনীতির একটা ক্ষেত্রেই সরকারকে দেখে যে খুব তৎপর, সেটা হচ্ছে বিগত সরকারের আমলে যেসব দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার হয়েছে, সেটা একটা উদ্ঘাটন করা হয়েছে, কী করেছিল। কিন্তু 5 আগস্টের পর কী হয়েছে সেটি যদি আপনি হিসাব নেন, খুব একটা পাবেন না। তো এটা একটা সরকার, যে কোনো সরকারের এটা বর্ততা। আর এই সরকার এসেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে জনগণের যে আকাঙ্ক্ষা পূরণের অন্তত কিছু শক্ত পদক্ষেপ নেওয়া, তার নিরাপত্তার জন্যে, শান্তি শৃঙ্খলার জন্যে, এবং রাষ্ট্রটা যাতে সঠিক পথে যায়। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা লাইনচ্যুত ট্রেনে লাইনে তোলার যে চেষ্টা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর একটা হয়েছে দেশে বিদেশে এক ধরনের প্রচারণা, এক ধরনের অপপ্রচার। এই প্রথম সেনাপ্রধান, এই প্রচারের তো নানা ভঙ্গি। আমরা সবসময় বলতাম যে ভারত
বা অন্য ভারত বা ক্ষমতাচ্যুত দলটি তাদের অপপ্রচারের কথাটাই বেশি আসতো। অবশ্যই তাদের মধ্যে তারা অপপ্রচার চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখনও চালাচ্ছে, সেটা আমরা বলবো। কিন্তু এর বাইরেও তো শক্তি আছে যারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, অথবা রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলা সেটা ব্যাহত হয় এ ধরনের কথাবার্তা, তো রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়ে এ ধরনের কথাবার্তা। এখন সেনাবাহিনী যদি না থাকে, একটা দেশ সেনাবাহিনী ছাড়া তো থাকতে পারে না। সেনাবাহিনী কী করছে তা নিয়ে আলোচনা হতে পারে, বিতর্ক হতে পারে, তার সমালোচনা হতে পারে, কিন্তু সেনাবাহিনীর অস্তিত্বকেই যখন অস্বীকার করা হয় বা চ্যালেঞ্জ করা হয়, একইভাবে গোয়েন্দা বাহিনী, একইভাবে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুরো বাহিনীকে যখন এরকম চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে শক্ত না নরম কোনো পদক্ষেপ লক্ষ্য করেনি, যে কারণে আজকে সেনাপ্রধান 25শে ফেব্রুয়ারি যে বিটিআর বিদ্রোহ বা বিটিআর যে হত্যাকাণ্ড হলো, সেই দিনে তিনি অনেকগুলো কথা বলছেন, যেটি আপনি বললেন, তিনি নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের কথা, যে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করলে, সরকার একটু রূপরেখা দিলে, আমার ধারণা অনেক সমস্যার সমাধান, অন্তত রাজনৈতিক সমস্যার সমাধান। নতুন দল হচ্ছে, অবশ্যই আমরা স্বাগত জানাই, সেই দল নির্বাচনে অংশ নেবে বা সেই দল তার ভূমিকা পালন করবে। পুরানো দলগুলো কি কি পারে না সেটা নিয়েই তো তারা সামনে আসবে। জনগণ, বাংলাদেশে কোনো দলই জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। এই কারণেই কিন্তু বারবার আমরা দেখেছি যে কটি নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে সবাই স্বীকার করেছে, সেই নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনরা কখনোই ক্ষমতায় আসতে পারেননি। কারণ একটাই, জনগণকে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রক্ষা করে না। এখন আমরা ভবিষ্যতে, তারপরও কিন্তু যে আওয়ামী লীগকে ধরুন 91-এ মানুষ প্রত্যাখ্যান করেছে, সেই আওয়ামী লীগকে কিন্তু আবার 1996 এবং 2008-এ ক্ষমতায় আনছে। যে আওয়ামী লীগ, যে বিএনপিকে 96 সালে প্রত্যাখ্যান করেছে, 2001-এ আবার তাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোকে ভাবা উচিত যে যেভাবে তারা এতদিন যেভাবে রাজনীতি করেছেন, যেভাবে জনগণকে ধাপ্পা দিয়েছেন, সোজা কথা, সেটি আর দেয়া যাবে না। যে কারণ সংস্কারের কথাটা আসছে, এই সরকারের যদি কোনো সরকারি যে রাজনৈতিক পরিসরে যে আলোচনাটা এসেছে, সংস্কারটা হবে, কিন্তু সংস্কার তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বী না, প্রতিপক্ষও না, বা এই জন্য নির্বাচন পিছিয়ে যাবে সেটা নয়। সংস্কারের কাজও চলবে, আবার নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা দিয়ে সামনে এগোনোই হবে। এই যে অনেকগুলো সমস্যা থেকে উত্তরণের একটা পথ হতে পারে বলে মনে করি। সো মিস্টার রেজাউল করিম রনি, চিন্তক হিসেবে আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি পরিস্থিতি কি দেখছেন? অনেকগুলো ঘটনা ইতিমধ্যে ঘটেছে, সেনাপ্রধানের বক্তব্য, এবং তিনি অনেক বিস্তৃত পরিসরে বড় ক্যানভাসে অনেকগুলো বিষয় অ্যাড্রেস করেছেন, যেগুলো নিয়ে কে কী ভাবছে আমরা আসলে কেউই বুঝতে পারছিলাম না। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা, প্রভাবশালী উপদেষ্টা পদত্যাগ করেছেন, নতুন দল করবেন, 28 তারিখে নতুন দলের লঞ্চিং। আবার অন্যদিকে আরেকজন উপদেষ্টা বলছেন তিনিও তরুণ উপদেষ্টা, নতুন উপদেষ্টা, যে আগে জাতীয় নির্বাচনের আগে পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশনগুলো নির্বাচন অন্তত হওয়া দরকার। তো আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই নির্বাচন নিয়েও, এটা কি ডিসেম্বর না জুন, এটা কি ডিসেম্বর না মার্চ, কতটা সংস্কার হবে, কতটা হবে না, কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়। ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমার সহ-আলোচক সৌরভ ভাইকেও শুভেচ্ছা। অনেকগুলো প্রসঙ্গ উঠে আসলো আপনার বক্তব্যে, একটু লম্বা সময় লাগবে, কিন্তু আমি কয়েকটা বিষয় একটু টু দ্য পয়েন্টে টাচ করি। প্রথম কথা হলো, বিগত সময়গুলোতে যেভাবে বাংলাদেশ পরিচালিত হয়েছে, তাতে করে যে আমাদের এখানে যে রাজনৈতিক স্বাধীনতা, কাঙ্ক্ষিত নাগরিক অধিকার ভিত্তিক যে রাষ্ট্র, সেটা কায়েম হয় নাই, সেটা পরিষ্কার। তো এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ধরেন প্রধান বিরোধী দল বিএনপির কথা বলতে পারি, মানে বিগত হাসিনা সরকার যেভাবে দেশকে পরিচালিত করলো, 15-17 বছর, তাতে করে যে একটা সংস্কার প্রক্রিয়া দরকার, সেইটার জন্য কিন্তু হাসিনার পতন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়নি। তারা 31 দফা কিন্তু আরও 3 বছর আগেই দিচ্ছে। তার মানে হাসিনার পতনটা যেমনি হোক, যখনই হোক,
এই যে রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক কাঠামো যেইভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, যেভাবে হয়েছে, তাতে করে চলবে না। এক ধরনের আমাদের সংস্কার, আমি যেটাকে বলি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, তার একটা উপলব্ধি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিলই। এবং সেই 31 দফা প্রক্রিয়াটা কিন্তু শুধু বিএনপি একা দেয়নি, তাদের যে সম্মিলিত আন্দোলনের যুগপৎ যে শরিক দলগুলো সবাই মিলেই দিচ্ছে, প্রণয়ন করেছে, এবং সবারই একটা ভূমিকা ছিল এখানে। তো তার মানে কি, তার মানে সবাই এন্ডোর্স করেছে, হ্যাঁ এন্ডোর্স করেছে অনেকগুলো দল। তার মানে এই সংস্কার প্রক্রিয়াটা লাগবে, এই উপলব্ধিটা রাজনৈতিক দলগুলোর হাসিনা পতনের পরের উপলব্ধি তা না, আগের থেকে উপলব্ধি। অন্তত 3 বছর আগে তো তারা দিয়েছে, তার আগে তারা এইটা প্রক্রিয়া করা লম্বা সময় ধরে ঐক্যমতে আসছে, পয়েন্টগুলো নিয়ে তারা আলোচনা করে। তার মানে কি 5-7 বছর ধরে, মানে 18 ইলেকশনের পর থেকেই ধরতে পারি, তাদের কাছে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রক্রিয়া তার একটা কি বলে বেসিক স্ট্রাকচারাল পরিবর্তন লাগবে, শুধুমাত্র উপরি স্তরের না, একদম কাঠামোগত পরিবর্তন লাগবে। এটা গেল একটা দিক। আর একটা দুঃখজনক দিক হলো, এখনও যদি আপনার অভ্যুত্থানের পরে ইলেকশন চাইতে হয়, ইলেকশন কবে ডেটের কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক তার হইতে পারে না। কারণ কি, অভ্যুত্থান আপনি করছেন কেন? আপনি একটা গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতান্ত্রিক অবস্থায় যেতে চান। তো গণতান্ত্রিক অবস্থায় আপনি যাবেন কিভাবে? নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া। তো নির্বাচন চাইতে হবে কেন? তাহলে আপনার এই সরকার ধরেন সমস্ত কিছুতে ব্যর্থ হইতে পারে, কিন্তু এখনও সফল হওয়ার সম্ভব আছে, কারণ এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মানে ধরেন চূড়ান্ত ব্যর্থতার কারণে আমার ধারণা আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হব না। যা ক্ষতিগ্রস্ত হওয়ার হয়ে গেছে বা ক্ষতিগ্রস্ততার মধ্যে আসি, নতুন করে আর আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু আপনি যদি সরকার প্রধানের এক সময়কার বক্তব্য আপনি স্মরণ করেন যে তিনি কিন্তু একসময় রাষ্ট্র বিপন্ন হতে পারে যদি আমরা এইভাবে করতে পারি, যেটা জেনারেল ওয়াকারুজ্জামানও বলছেন যে এই কাদা ছড়াছড়ি, এই বিভেদ কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বকেও হুমকির মধ্যে ঠেলে দিতে পারে, এবং তখন বলতে পারবেন না যে আমি আপনাদের সতর্ক করি না, আমি কিন্তু সতর্ক করছি আপনাদের। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে কি, তার মানে আপনার সফলতা ডিপেন্ড করে কোথায়? ডিপেন্ড করে ঐক্যের উপরে। এখন ঐক্যটা আপনার ধরেন, এখন যে প্রশ্নটা আসলো, দেখেন সেনাবাহিনীও তো এই অভ্যুত্থানের অংশ, এটা ছাত্র জনতা সেনারও তো অভ্যুত্থান, হ্যাঁ। এবং আমি মনে করি সেনাপ্রধানের এই বক্তব্যটা, এইটা এক অর্থে খুবই আপনার সারপ্রাইজিং, এই অর্থে যে একজন সেনাপ্রধান, মানে দেখেন যেটা বলতেছিলাম আগে, আমাদের অবস্থা এতই খারাপ, একজন সেনাপ্রধানকে বারবার নির্বাচনের কথা বলতে হচ্ছে। ইউজুয়ালি কি চিন্তা করি আমরা, সেনাপ্রধান দেশে অস্থিতিশীলতা থাকবে, দেশে যত কেওয়াজ থাকবে সে তত খুশি হবে, কারণ তার ক্ষমতা নেওয়ার পরিসর তৈরি হবে, এবং তার ক্ষমতা নেওয়ার পরিস্থিতি তৈরি হলে সে ক্ষমতাটা সুন্দর করে নেবে। কিন্তু সেখানে সে যতই কেওয়াজ হচ্ছে সে তত দ্রুত নির্বাচনের দিকে যাচ্ছে। তার মানে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরবার একটা সেনাপ্রধান বারবার বলতেছে, হ্যাঁ, এইটা আমার মনে একটা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে। সিভিলিয়ানরা বুঝতে পারছে, এবং সিভিলিয়ানরা বুঝতে পারছে। এখনও যদি আপনি নির্বাচন চাইতে হয়, তার মানে বুঝতে হবে আপনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেইটা আপনি আসলে রিড করতে পারতেছেন না। এখন নির্বাচন হয়ে গেলেই সব হয়ে যাবে তা না, নির্বাচনটা ন্যূনতম প্রাথমিক, কিন্তু সেই প্রাথমিকটাই যদি আপনি এন্ডোর্স করতে না পারেন, হ্যাঁ, জনগণ ভোট দিতে চায়। এখন নির্বাচন, এখন কথা হলো এই সরকার যদি নিরপেক্ষতা হারায়, তাহলে নির্বাচন যদি সরকার দেয়ও, ধরেন যখনই জনগণ চাক বা বলো পলিটিক্যাল পার্টিগুলো চাক, নির্বাচন ধরেন তারা দিল, তাতে রেজাল্টটা কি হবে যদি নিরপেক্ষতাই না থাকে? সেক্ষেত্রে আমাদের আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের হইতে হবে। ধরেন আমি এখানে একজন বিখ্যাত লেখক আছে আপনার অ্যালেক্সি তকভিল, উনি একজন ফরাসি আপনার সমাজতাত্ত্বিক। 1831-32 সালে উনি আমেরিকায় যায়, তখন আমেরিকার অবস্থা খুব খারাপ, গণতান্ত্রিক পুনর্গঠন চলতেছে, আমাদের মতো অবস্থা, এক ধরনের সিভিল ওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে লম্বা সময় ধরে। উনি আসলে দেখতে যাচ্ছিল প্র্যাকটিক্যালি গণতন্ত্র কীভাবে ওয়ার্ক করে, এটা দেখার জন্য উনি আমেরিকায় যায়, এবং সেখানে সে কয়েক বছর থাকার পর 35 থেকে 40 সাল, 1835 থেকে 40 সাল পর্যন্ত থাকে, 5 বছর থেকে উনি একটা বই লেখে, ডেমোক্রেসি ইন আমেরিকা, এবং ক্লাসিক্যাল বই সেটা, হ্যাঁ, খুবই বিখ্যাত বই। তো সেখানে উনি দেখতেছিল যে উনি গণতন্ত্রটা প্র্যাকটিক্যালি কীভাবে ফাংশন করে। আমরা তো অনেক গণতন্ত্রের কথা বলি, আইডিয়ালি বলি, তো প্র্যাকটিক্যালি উনি দেখতেছিল যে আসলে গণতন্ত্র যদি আপনি শুধু রাইটসের কথা বলেন, অধিকারের কথা বলেন, তাও যেমন ধরেন আমরা এখন যা খুশি বলতে পারতেছি, যা খুশি লিখতে পারতেছি, হ্যাঁ, এটা একটা ব্যাপার, হ্যাঁ, এটা একটা খুবই ভালো ব্যাপার গণতন্ত্রের জন্য, কিন্তু এইটা গণতন্ত্রকে এনশিওর করে না। গণতন্ত্রের জন্য যেটা দরকার সেটা হলো উনি বলতেছে যে ইকুয়ালিটি অফ কন্ডিশনস, যেটাকে বাংলায় আপনি বলতে পারেন যে অবস্থার সাম্য। অবস্থার সাম্য এটা খুবই ইম্পর্টেন্ট বুঝবার জন্য, যে ধরেন আপনি সরকারে আছেন, আমি সরকারের বাইরে আছি, এবং একটা নির্বাচনী অবস্থার মধ্যে আমরা যাব, এবং অন্যান্য যে দল, অন্যান্য যে সামাজিক গোষ্ঠী, সবগুলোর মধ্যে আপনি ধরেন আপনি রাইটস দিয়ে দিলেন। আপনি এখন যে বলতেছেন যে একটা বৈষম্যহীন বাংলাদেশ চান, বৈষম্যহীন বাংলাদেশ আপনি কীভাবে এনশিওর করবেন?
বৈষম্যহীন বাংলাদেশ আপনি এনশিওর করবেন দুইটা পদ্ধতিতে। প্রথম কথা হলো আপনি রাইটস দিবেন, অধিকার দিবেন। এবার অধিকার দিলেই কি বৈষম্যহীন অবস্থা কায়েম হবে? নো। বৈষম্যহীন অবস্থার জন্য আপনাকে এই যেটা বলতেছি ইকুয়ালিটি অফ কন্ডিশনস, হ্যাঁ, আপনার বিভিন্ন শ্রেণী পেশা গোত্রের মানুষের মধ্যে এই কন্ডিশন, তার যে অবস্থান, তার যে অবস্থা, এই অবস্থার সাম্যটা আপনাকে কায়েম করতে পারতে হবে। এখন আপনি যদি ধরেন ক্ষমতার কাছাকাছি থাকার কারণে আপনার অবস্থা যদি আমার চেয়ে বেটার থাকে, আমি যদি ক্ষমতার বাইরে থাকার কারণে আমি যদি মনে করি আমার অবস্থা ইনসিকিউর, হ্যাঁ, আমি একই অবস্থায় নাই, মানে আমার অবস্থানের সাম্যতা নাই, তাহলে আপনি একটা প্রপার ডেমোক্রেটিক প্রসেসে আসলে ঢুকতে পারবেন না। ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, তাহলে আপনাকে এই রাইটস, প্রথম কথা তাহলে এখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি গুরুত্বপূর্ণ। একটা হলো রাইটস, যেটা অধিকার আমরা বলি, হ্যাঁ, কিন্তু সেই অধিকার আপনাকে একটা প্রপার গণতন্ত্র কায়েম করতে খুব বেশি হেল্প করবে না যদি না আপনি শুরুতেই প্রসেসের মধ্যেই আপনি এই ইকুয়ালিটি অফ কন্ডিশনসটা এনশিওর করতে না পারেন। এখন এইখানে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সে এই ইকুয়ালিটি অফ কন্ডিশনস, মানে যেটাকে বাংলায় বলছি আমরা অবস্থার সাম্য, এটা সে কায়েম করতে পারতেছে কিনা। এই অবস্থার সাম্যতারা যদি না আসে তাহলে কি হবে? তাহলে পলিটিক্যাল পার্টিগুলো যারা বাইরে আছে তারা এই সরকারে অলরেডি এই সরকারের বলতেছে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন দিতে হবে। হ্যাঁ, তাহলে অবস্থার সাম্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থার সাম্য যদি না থাকে তাহলে আপনার রাইট এনশিওর হবে না। আবার রাইট এনশিওর না হলে আপনি যে এই বৈষম্যহীন যে একটা বাংলাদেশ চান, যেতে চান, সেদিকে আপনি যেতে পারবেন না। সো এটা একটা আরেকটার পরিপূরক, একটাকে বাদ দিয়ে আপনি আরেকটার দিয়ে গেলে, হ্যাঁ, সরকারের সমালোচনা করেন, যা খুশি তাই লেখেন, স্বাধীনতা অবাধ, নো, ইকুয়ালিটি অফ কন্ডিশনস আছে কি না সেটার উপর ডিপেন্ড করে এই রাইটসটা, এই অধিকারটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমাকে নিয়ে যেতে পারবে কি না। সো মিস্টার সোহরাব হাসান, একটা প্রশ্ন এখন যে নির্বাচন নিয়ে তো কথা বলছি, কিন্তু দুটো ইস্যু এখানে। একটা হচ্ছে যে দীর্ঘদিন গত 15 বছর দাবি ছিল যে একটা নিরপেক্ষ বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সংবিধান থেকে বাতিল করবার পর থেকে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান সরকারকে মানুষ, রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ মনে করে কিনা সেটা আপনার কাছে আমার জানতে চাওয়া। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য যে শক্তি সামর্থ্য দরকার, যে সক্ষমতা দরকার, যোগ্যতা থাকা দরকার, দক্ষতা থাকা দরকার, সেটা এই সরকারের আছে কি না? কেননা অনেকগুলো ইস্যুস এর মধ্যে এসছে যে তারা, যেটা রনির কথায় কিছুটা বোঝা গেছে, আপনার কথা, তারা অনেক কিছুই প্রায় কোনো সমস্যারই সমাধান আসলে তারা করতে পারছেন না। কিন্তু এক ধরনের পলিটিক্যাল রেটোরিক, যদিও তাদের পলিটিক্যাল মাইন্ড নাই সেটা আমরা মোটামুটি স্পষ্ট, কিন্তু এক ধরনের পলিটিক্যাল রেটোরিকের মধ্যে পুরো জাতিকে 6 মাস, যেটা বা শেখ হাসিনা সরকারও রেখেছে যে মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছে ছিলেন না, কিন্তু চেতনা বিক্রি করা ছাড়া তাদের আসলে কিছুই ছিল না। এখনও এরকম একটা ওই অভ্যুত্থান, কিন্তু বাস্তবে দ্রব্যমূল্য মানুষ তার ক্রয় ক্ষমতার বাইরে আগের চাইতে বেটার হয়েছে কোনোভাবেই আপনি বলতে পারবেন না। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এত নৈরাজ্যকর অবস্থা সাম্প্রতিক ইতিহাসে বাংলাদেশের নাই। রাত 3টার সময় কেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করেন তারও কোনো ব্যাখ্যা নাই, কিন্তু তিনি করেন এবং গোটা জাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে হইচই ব্যস্ত। আপনি বলছেন এই সরকার নির্বাচন একটি সুষ্ঠু, অবাধ, দুটো প্রশ্ন নির্বাচন হচ্ছে, সে নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা আছে কিনা, দ্বিতীয় হচ্ছে যে সরকার নিজে নিরপেক্ষ কিনা, নিজে নিরপেক্ষ কিনা এবং সক্ষমও কিনা। কারণ শুধু নিরপেক্ষ হলে হবে না, কারণ অনেক সরকার প্রধানের বা অনেকের দেখা গেছে, বা নির্বাচন কমিশনারেরও তাদের সক্ষমতা, সদিচ্ছা ছিল। বিগত নির্বাচন কমিশনের, যে কমিশনের, নুরুল হুদা কমিশনের যে একজন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার, তিনি তো চেয়েছিলেন একটি সুষ্ঠু নির্বাচন হোক, এবং তিনি প্রতিটি ক্ষেত্রে তার নোট অফ ডিসেন্ট দিয়েছেন, চেষ্টা করেছেন, জনগণকে, সাংবাদিকদের জানিয়েছেন ওই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। কিন্তু পুরো কাঠামোটি যেহেতু সুষ্ঠু নির্বাচনের পক্ষে ছিল না। এখন এই অন্তর্বর্তী সরকার তো জন আন্দোলনের ফসল, সুতরাং এই সরকারের শক্তি কিন্তু জনগণের রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, ছাত্র নেতারাও জনগণের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন পেশার মানুষও জনগণের প্রতিনিধিত্ব করে, নাগরিক সমাজ প্রতিনিধিত্ব করে, সংবাদ মাধ্যম প্রতিনিধিত্ব করে। এই যে অংশীজন, এদের আস্থা সরকারের কাছে, সরকারের প্রতি কতটা,
2024 সালের 8 আগস্ট যখন সরকার শপথ নেয়, তখন আমি তো বলবো যে 95% মানুষের সমর্থন ছিল তার প্রতি, কিন্তু সেই সমর্থনটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। সুতরাং সরকার দুর্বল হচ্ছে। সেটা আরেকটা কারণ, সরকার কি করবে এটা জনগণকে স্পষ্ট বার্তা দিতে পারেনি। কবে নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, এখনও বিতর্ক যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সরকার নির্বাচন হবে। সুতরাং এখন এই বার্তাটি যদি সেনাপ্রধানকে দিতে হয় যে অমুক তারিখে নির্বাচন হওয়া উচিত বা এটি হওয়া শ্রেয়, তাহলে তো এই সরকারের তার যে নিজের কী বলে নিজের যে অস্তিত্ব, সেটা এক ধরনের প্রশ্নের মুখে পড়ে এবং পড়েছে ইতিমধ্যে আমি মনে করি। আর দ্বিতীয় হচ্ছে যে নিরপেক্ষ থাকতে পারবে কিনা, সেই প্রশ্নটা এসেছে এই যে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য যে ছাত্ররাই তাকে ক্ষমতায় এনেছে। কারণ এখানে আরও অংশীজন ছিল, রাজনৈতিক দলগুলোকে এর মধ্য দিয়ে কিন্তু অনেকখানি নাকচ করা হয়। পেশাজীবীদের ভূমিকা ছিল, যে সাংবাদিকরা জেল জুলুমের শিকার হয়েছেন তাদের ভূমিকা ছিল, নাগরিক সমাজের ভূমিকা ছিল। সুতরাং একটি অংশকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য অংশকে কিন্তু উনি আহত করেছেন। এটিও কিন্তু তার নিরপেক্ষতা অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে। এটি ধরেন কাঠামোগত ক্ষুণ্ণ হয়নি, তার দৃষ্টিভঙ্গিগত, কিন্তু কাঠামোগত ক্ষুণ্ণ হলো তখনই যখন পারসেপশন ওয়াইজ হয়েছে এবং পারসেপশন পলিটিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তিনি যাদের বললেন যে তারাই তাকে ক্ষমতায় এনেছে এবং তারা পুরনো রাজনীতির যে ঘাটতি সেটা পূরণ করতে পারবে এবং তারা একটি দল গঠনের প্রস্তুতি নিচ্ছে। এটি শুক্রবার এই দলটির ঘোষণা আসবে। এখন ওই দলের সাথে সরকারের সম্পর্ক কী, এটাই কিন্তু একটা মৌলিক প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দেওয়া উচিত। আমি কী বলে স্বাগত জানাই যে এই সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনি এই দলের যে প্রস্তাবিত দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি কিন্তু নিজের অনেকদিন আগে থেকেই বলছেন এবং নিজের নৈতিক দায়বোধ থেকে পদত্যাগ করেছেন। এখন আরও দুজন ছাত্র উপদেষ্টা সেখানে আছেন, মানে ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের অবস্থান কি হবে। এখন তারা বাংলাদেশে তাদের তো সোশ্যাল মিডিয়াতে যে পেজেস আছে সেখানে তারা এই নতুন দলের যে সার্ভে জরিপ কর্ম, সেই জরিপের ফর্ম তারা প্রচার করেছেন। হ্যাঁ, সুতরাং তাদের একটা অবস্থান আছে। হ্যাঁ, প্রকাশ্যে হয়তো তারা কমিটিতে থাকলেন না, কিন্তু মানুষের মধ্যে প্রশ্নটা আসবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এসেছে, এমনকি বাম দলগুলো, বিএনপি, তারা বলেছে যে সরকারের সঙ্গে এই নতুন দলের সম্পর্কটা স্পষ্ট করতে হবে। নতুন দলের সম্পর্ক থাকলেই কিন্তু এই সরকার শতভাগ নিরপেক্ষ নির্বাচন করলেও তখন এই প্রশ্নটি আসবে। তাই আমি মনে করি সক্ষমতাটা কিন্তু এই সরকারের যে কতজন উপদেষ্টা আছে সেটিই না, এর সঙ্গে প্রশাসন, এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি জনগণের প্রতিনিধি। এই প্রতিনিধি শুধু ভোটে কী বলে নির্বাচনে প্রার্থী হবেন তা না, তারা কিভাবে চায় আমরা তো দেখেছি, এবং দলও কিভাবে চায় সেটি কিন্তু একটি বিষয়। আওয়ামী লীগ তো একতরফা নির্বাচন করলো 2024-এ। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যায়নি। তার মানে আওয়ামী লীগের ভোটাররা ওই নির্বাচনকে ওই নির্বাচনের প্রতি অনাস্থা 14-24 এবং 18 নির্বাচন তো অনেকেই, মানে এটা সবাই জানে যে দিনের ভোট রাতে হয়েছে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু সরকারের অবস্থানটা স্পষ্ট করা উচিত। বন্ধু রনি যে আরেকটি ব্যাপারে অবস্থানগত সমতা, অবস্থার সাম্য, এটি খুব কঠিন। অবস্থার সাম্য শুধু সরকার আবার বিরোধী দলে নয়, এটি আমরা রাজনৈতিক পরিসরে বলতে পারি। এই অবস্থার সাম্যটা কিন্তু সার্বিক রাষ্ট্র কাঠামোর অর্থনীতি, এটা তো সবচেয়ে বড়। এবং 5 আগস্টের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ মাঠে নাই, অনেকে পালিয়েছে, অনেকে জেলে আছে, অনেকে আত্মগোপনে আছে, অনেকে বিদেশেও গেছে। কিন্তু যে অর্থনীতি আওয়ামী লীগ রেখে গেছিল, যে অর্থনৈতিক কাঠামো, সেটা কতটা পরিবর্তন হয়েছে, সেটা কতটা সংস্কার হয়েছে, মানে এটি কিন্তু খুব কারণ যে অর্থনীতি আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রেখেছিল, সেই অর্থনীতি যদি এখন বহাল থাকে, তাহলে তারা যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে, অন্য কেউ আসতে পারবে না। জি, রেজাউল করিম রানী।
না, যে জায়গার থেকে আলোচনাটা হলো, দেখেন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন। এখন আমাদের 5 তারিখের পরে, হ্যাঁ, আমাদের আসলে দল দরকার নেই, আমাদের রাজনীতি দরকার। আমার দলের ব্যাপারে কোনো আগ্রহ নেই, আমাদের অনেক দল আছে। হ্যাঁ, আপনার এই 5 তারিখের পরে 16টা দলের আত্মপ্রকাশ হয়েছে, আরও সামনে হয়তো অনেক দল হবে। হ্যাঁ, এবং অনেক দল আছে আমাদের। কিন্তু কথা হলো আপনি কোন রাজনীতিটা দিচ্ছেন জনগণকে, হ্যাঁ, মানুষকে। আমাদের 5 তারিখের আকাঙ্ক্ষা হলো জেনজির এই যে অভ্যুত্থান, এটার একটা স্পিরিট আছে। 24-এর কোনো রাজনীতি নেই, হ্যাঁ, কিন্তু একটা স্পিরিট আছে, এবং এই স্পিরিটের আলোকে যে রাজনীতিটা দেখতে চায় নতুন জেনারেশন, সেটা হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চায়। এখানে আমাদের এখানে রাজনৈতিক প্রক্রিয়াটা এতদিন কী ছিল, এটা ট্রাইবাল পলিটিক্স ছিল, সম্প্রদায় ভিত্তিক। আপনি যদি আওয়ামী লীগ হন, আপনার জন্য লুটপাটের লাইসেন্স আছে, আপনার জন্য সমস্ত সুবিধা আছে। হ্যাঁ, আপনি যদি জামাতের সময় জামাত সমর্থক হন, আপনি এক ধরনের ফ্যাসিলিটি পাবেন। আপনি যদি বিএনপির সময় বিএনপির লোকজন হন, আপনি এক ধরনের ফ্যাসিলিটি পাবেন। কিন্তু আপনি নাগরিক হিসাবে যেই মত যেই দলেরই হন, রাষ্ট্র আপনার প্রতি দায়বদ্ধ থাকবে, এইরকম একটা রাষ্ট্র আমরা পাইনি। হ্যাঁ, তো সেইটা চায়। সেইটা চাওয়ার জন্য যেই প্রক্রিয়াটা আপনার দরকার, সেই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই আপনার অবস্থার সাম্যটা কায়েম করতে হবে। ডেফিনেটলি অবস্থার সাম্যের মধ্যে ইকোনমি একটা বড় প্রশ্ন, কারণ ইকোনমি তো আপনার এভরিডে লাইফ ডিটারমিন করে, এভরিডে লাইফের জীবনযাপন অনেক কিছু নির্ধারণ করে দেয়। এখন আমাদের এখানে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, এটা মোটামুটি লুটপাটের অর্থনীতি, তাই না? এখন এই লুটপাটের অর্থনীতির মধ্য দিয়ে তো আপনি যদি মনে করেন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র গড়ে ফেলবেন, সেটা তো আপনি পারবেন না। কারণ আপনার এইখানে মানে হাসিনার মডেলটা কি ছিল, উন্নয়নের একটা জিকির, উন্নয়ন মানে লুটপাট, হ্যাঁ, এবং জনগণকে আপনার জনগণের লোভকে উস্কে দিয়ে, হ্যাঁ, এটা এক ধরনের শাসন করা। তো এর ফলে তো আপনার সমাজের, যেটা বারবার আমরা বলি, সোশ্যাল মোরাল ফ্যাব্রিক্সটাও তো নষ্ট হয়ে গেছে। তো এটাকে আপনি তো ধরেন যদি শুধু দলের পর দল করেন, হ্যাঁ, তারপরে শুধু প্রেস কনফারেন্স করেন, বড় বড় স্লোগান দেন, বড় বড় কথা বলেন, তাহলে তার রাজনীতি হইল না, তাই না? সেই রাজনীতির কন্টেক্সট আমি বলতেছি, বাংলাদেশের রাজনীতি বলতে আমি একটা আওয়ামী লীগই দেখি, সেটা নানা নামে নানাভাবে, হ্যাঁ, সবাই আওয়ামী মডেলই ফলো করে। আমাদের একটা রাজনীতি লাগবে। সেই রাজনীতির ক্ষেত্রে এখন কথা হলো যে ছাত্র নেতৃত্ব যারা আসতেছে, হ্যাঁ, তারা অভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক, এবং অন্যান্য অভ্যুত্থানে দেখেন 71-এ যেটা বলা হয়, 71-এও কিন্তু অনেক ছাত্র সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং ছাত্ররা বেসিক্যালি যুদ্ধটাকে আপনার ধরেন ত্বরান্বিত করছে, মুভমেন্টটাকে। সশস্ত্র যুদ্ধ তো ধরেন তরুণদেরই কাজ। তো যাই হোক, আপনার 90-এ তো ছাত্ররা ছিল, কিন্তু কেউ পরে পলিটিক্যাল প্রসেসের মধ্যে কিন্তু তারা ওইভাবে সংযুক্ত হয়নি, বড় অংশই হয়নি। কেউ কেউ হয়তো না, পলিটিক্যাল প্রসেসের মধ্যে তারা ছিল, সরকারে যায় নাই, সরকারে যাওয়া বা নিজেরা দল করা আলাদা করে সেটা করেনি। তারা তো দল করতেই বিভিন্ন ছাত্র সংগঠন, না, নির্দলীয় যারা ছিল তারাও কিন্তু আলাদা হয়ে একটা দল করে তারপরে আপনার ক্ষমতার রাজনীতির দিকে নিজেদের নিয়ে যাওয়াটা করেনি। তো এইবার কন্ডিশনটা আলাদা, কারণ ছাত্ররা মনে করছে কি, যে ধরনের রাজনৈতিক প্রক্রিয়া ছাত্ররা মনে করছে মানে কি, আমি তো 28টা এক্সিস্টিং 28টি ছাত্র সংগঠন ন্যূনতম ক্রিয়াশীল আছে আর কি। ছাত্ররা বলতে এটা একটা, এবং তার বাইরে অনেক ছাত্র আছে যারা রাজনীতির ধারে কাছে নেই, মুভমেন্টের সময় ছিল হয়তো গ্রেটার কজ একটা। আমি বলতেছি ধরেন আপনার ছাত্রদের নেতৃত্বের একটা অংশ, 3 কোটি ছাত্র দেশে। এখন জেনজি যেটা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটার সাথে ক্ষমতায় যারা আছে তাদের আকাঙ্ক্ষা মিলবে, এটা তো কেউ মনে করতেছে না। মিললে তো দেশের এই পরিস্থিতি থাকতো না। দেশের এই দেশ যেভাবে চলতেছে, এটা নিয়ে সবাই সমালোচনা করতেছে। এতে করে কি জেনজি খুশি? তারা মনে করে আমরা একটা অভ্যুত্থান করে এই নেতৃত্ব পাঠাইছি এবং এরা দেশ চালাচ্ছে, এটা আমাদের আকাঙ্ক্ষা, এটা কেউ তো মনে করে না। তো ফলে ছাত্ররা বলতে ধরেন সমস্ত ছাত্রের সাথে আছে তা তো না, প্রাইভেট নাই, স্কুল কলেজের আলাদা একটা আলাদা, ওইটা তো আছে, এটা পরিষ্কার, এই জন্য আলাদা করে বলা দরকার নেই। কিন্তু ব্যাপার যেটা তারা মনে করছে যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এতদিন দেশ চলছে, সেটা এখন আর চলতে পারে না, একটা নতুন রাজনীতি তার দরকার। এখন নতুন রাজনীতি করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে এই সরকারে, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখবেন যে ধরেন এখানে বিএনপিও আওয়ামী লীগ বিরোধী, জামাতও আওয়ামী লীগ বিরোধী, বাম গণতান্ত্রিক শক্তিগুলো মানে আওয়ামী বাম না, এরাও আওয়ামী লীগ বিরোধী, কিন্তু প্রত্যেকের আওয়ামী বিরোধিতা তো একরকম না। এখন ছাত্রদের এই এক অংশ যারা ক্ষমতার সাথে আছে এবং প্রেশার গ্রুপ আকারে আছে, তাদের আওয়ামী বিরোধিতা যদি ধরেন জামাতের মতো হয়, তখন প্রবলেমটা কি হচ্ছে? তখন প্রবলেমটা হচ্ছে যে তাহলে আপনারা নতুন রাজনীতির কথা যেটা বলতেছেন, সেটা তো আসলে নতুন রাজনীতি, এটা হলো ফতেল্লাহ গুলেন মডেল। গুলেন মডেল কী করছিল, যে তারা সোসাইটিতে, সমাজে অনেকগুলো স্টেক তৈরি করছিল, নানা নামে নানাভাবে, হ্যাঁ, নানা সংগঠন তৈরি করা, কিন্তু তাদের নানা নাম ছিল, কিন্তু একটাই মতাদর্শ, একটাই ইডিওলজি। হ্যাঁ, এখন আপনার এই এক ইডিওলজির নানা ভার্জন সমাজে যদি আপনি চালু করেন, নানা সাইনবোর্ড যদি আপনি সমাজে চালু করেন, কিন্তু পাওয়ার স্ট্রাগলের মধ্যে যায় দেখা যাবে সব যখন একসাথে হয়ে যাবে, তখন এর বাইরের যারা শক্তিগুলো থাকবে তাদের সাথে তাদের একটা সংঘাত থাকবে।
সংঘাত তৈরি হবে, এটা স্বাভাবিক। এই ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। ধরেন এখানে সরকারে যারা আছে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর এই অনৈক্যের কথা আমরা যখন বলি, সমস্ত রাজনৈতিক দলগুলোর কি অনৈক্য? নো। একটা অংশ মূলত বিএনপি এবং বিএনপির সাথে যারা আন্দোলনের অংশ, তারা খুব দ্রুত নির্বাচন চায়, সংস্কার একটা লম্বা প্রক্রিয়া, ইমিডিয়েট সংস্কারগুলো করে নির্বাচন দেন, বাকিগুলো যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা করবে। হ্যাঁ, এটা এক ধরনের বক্তব্য। আর এক দলের বক্তব্য হলো না, সংস্কারের জন্য যদি অনন্তকাল লাগে অসুবিধা নেই, সংস্কার চলবে, সংস্কার, এই সরকার হইল অভ্যুত্থানের সরকার, অভ্যুত্থানী ম্যান্ডেট, অভ্যুত্থানী রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে দিচ্ছে। নো, পপুলার অভ্যুত্থান কখনো রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করে না। অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না, অভ্যুত্থানে একটা স্পিরিট থাকে, যে স্পিরিট, কারণ যে বাচ্চা ছেলেটা, স্কুলের বাচ্চা ছেলেটা এখানে আসছে, দেখেন এই আন্দোলনটা হাসিনার পতনের আন্দোলন ছিল না, কিন্তু আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। রেজিস্ট্যান্ট টু মুভমেন্ট, এটা বুঝতে হবে আমাদের। একটা রেজিস্ট্যান্স, এই যে 137টা রেজিস্ট্যান্স ছিল, ইউনুসের তো পতন হয়নি, কারণ এগুলো রেজিস্ট্যান্স ছিল, মুভমেন্ট ছিল না। তো রেজিস্ট্যান্স থেকে একটা মুভমেন্টে আনে সবসময় একটা সমাজের সংগঠিত শক্তিগুলো, পলিটিক্যাল ফোর্স। তার মানে পলিটিক্যাল ফোর্স ইজ দেয়ার। এইখানে পলিটিক্যাল ফোর্স ভার্সেস ছাত্র করার কোনো দরকার নেই। এবং আন্দোলনের স্টেক নিয়ে যে একটা ফালতু তর্ক আমাদের এখানে শুরু হচ্ছে, এই আমরা শুরুর থেকে বলছি, এখানে এই সময় বলছি, আন্দোলনের সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এটার কোনো একক কর্তা সত্তা নেই, এটা অর্গানিক্যালি সবাই সমন্বয়ক হয়ে গেছে, ঘরে ঘরে সমন্বয়ক তখন তৈরি হইতে আমরা দেখছি। ফলে এই যে অর্গানিক একটা সলিডারিটির উন্মেষ হইল আপনার 5 তারিখে, সেটাকে আপনি যদি রাষ্ট্র গঠনের কাজে লাগাইতে না পারেন, সে ঐক্যকে যদি আপনি ধরে রাখতে না পারেন, তাহলে তো আপনার এখন পলিটিক্যাল র্যাটরিক্স দিয়ে সমস্যার সমাধান হবে না, তাই না? তার মানে আপনার নতুন রাজনীতি লাগবে, সেইটা নট নেসেসারি যে একটা নতুন দল হইলেই নতুন রাজনীতিকে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু একটা নতুন রাজনীতি আমাদের লাগবে। সেই রাজনীতিটা কিভাবে হবে? সেই রাজনীতির জন্য 1 নাম্বার প্রক্রিয়া হলো আপনার এই কন্ডিশনস অফ ইকুয়ালিটি। এটা আপনার অবস্থার সাম্য। অন্য অবস্থা বলতে আমি যদি বলি, এটা কি আপনি ওই রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ডের আগে এটা হলো ট্রান্সপারেন্সি। অবস্থার সাম্যটা কখন আসবে? অবস্থার সাম্য, ধরেন আপনি ব্যারিস্টার, আমি মুচি, কিন্তু আপনার ব্যারিস্টারির প্রক্রিয়াটা স্বচ্ছ, আমার মুচির প্রক্রিয়াটা স্বচ্ছ, আমার এই এবং আমার রাইটস থাকবে, আমার মুচির রাইটস থাকবে, ব্যারিস্টারের রাইট থাকবে। এইটা হলো আপনার আমার এই যে অবস্থার সাম্য। কিন্তু আপনি যদি আপনার অবস্থানের কারণে আমাকে এক্সপ্লয়েট করেন, আমাকে আপনি ধরেন যে অবমূল্যায়ন করেন, আমাকে আপনার অধস্থন রাখার কোনোরকম কোনো প্রক্রিয়ার সুযোগ পান, তাহলে আমার অবস্থার সাম্যটা রইল না, অবস্থার ইকুয়ালিটিটা থাকলো না। তখন আপনি আমাকে যতই রাইটস দেন, আমি আর ডেমোক্রেটিক প্রসেসে সুবিধা করতে পারবো না, কারণ আপনি আগেই আপার হ্যান্ড নিয়ে রাখছেন। সো এই আপার হ্যান্ড নেওয়ার কন্ডিশনটা যখন থাকবে, তখন আসলে এইখানে আপনার পার্টিগুলোর মধ্যে সংঘাত, ঐক্যটা, এই যে অনাস্থা তৈরি হয়েছে, এটা আপনি দূর করতে পারবেন না। সো মিস্টার সোহরাব হাসান, আমি এর সঙ্গে আরেকটু যোগ করতে চাই যে আমাদের বৈশ্বিক সম্পর্ক বা ইভেন আমাদের প্রতিবেশীর সঙ্গেও যে সম্পর্কের জায়গা যেখানে দাঁড়িয়ে আছে, আপনি কি মনে করেন যে পরিস্থিতি আসলে সামগ্রিকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতির কোনো জায়গা আমরা বের করতে পারছি বা পারার কোনো চেষ্টার লক্ষণ আছে? না, প্রথমত হচ্ছে যে না পারলেও কিন্তু এটি পারতে হবে। এটি হচ্ছে এই ঐক্যের জায়গাটাই হবে রাষ্ট্রের। কে করবে সেটা? কিভাবে করবে? কার দায়িত্ব? সম্মিলিতভাবে করতে হবে। যে কারণে সেনাপ্রধান কিন্তু একটা কথা বলছেন, আমরা যদি হানাহানিতে লিপ্ত থাকি, মারামারি করতে থাকি, কাদা ছড়াছড়ি করতে থাকি, হিংসা বিদ্বেষে যদি একে অপরকে বিদ্ধ করতে থাকি, তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব, তার অর্থ কি? তার মানে আমার প্রতিপক্ষ বা অন্য রাষ্ট্র, তারা এই সুযোগটা নেবে এবং সব দেশেই সেটা নেয়। যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো 5 আগস্ট পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ ছিল, শেখ হাসিনা সরকারকে সরাতে হবে। সরানোর পর কি করবে? তখনই কিন্তু এক এক দলের এক এক নতুন করে এজেন্ডা হলো, নাগরিকদের এজেন্ডা, সাংবাদিকদের এজেন্ডা। আমরা তো সাংবাদিকরা চাই আমরা লিখতে পারি, যাতে বলতে পারি, কিন্তু আমরাও কি বলতে পারি? সবটা লিখতে পারি? এই প্রশ্নটা এসেছে। নাগরিক সমাজ সবটা করতে পারে? এখন কি বাংলাদেশের সংবাদ মাধ্যমের আগেকার মানে বিগত আমলে যেরকম সরকারকে তোষণ করা, তেল দেয়া, তাল দেয়া বা খুশি রাখার যে প্রবণতা ছিল, এখনো গণমাধ্যম সেখান থেকে বেরোতে পেরেছে? কোথাও আছে তো, এবং প্রায় সর্বত্রই আছে। এবং প্রচণ্ডভাবে যে আগের সরকারকে যারা কি বলে প্রতিদিন বন্দনা করত, এখন দেখা যাচ্ছে তারাই আবার এই সরকারকে বন্দনা করছে।
মানে তাহলে আমরা ওই যে ব্যক্তি বন্দনা বা সরকার দল বন্দনার থেকে বেরিয়ে আসলাম কোথায়? আমাদের সংস্কৃতিটা, যেটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নতুন দল করছে তাদের চেতনা বা তাদের উদ্যমকে আমরা স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে আমরা রাজনীতিতে যখন দ্বিমত হয়, যখন ভিন্ন কোনো প্রক্রিয়ায় কেউ এগোতে চায়, তখন তাদের মনোভাবটা কিন্তু ঠিক গণতান্ত্রিক না। আপনি কুয়েটের ছাত্র একটা দলের, জাতীয় দলের ছাত্র সংগঠন সেখানে লিফলেট বিলি করছিল। হ্যাঁ, সেটা যদি রাজনীতি ওই কুয়েটের যে নীতিমালা আছে তার বাইরে হয়, যেখানে কোনো রাজনীতি কার্যক্রম চলবে না, প্রশাসনকে বলবে। যদি আইনশৃঙ্খলার অবনতির কোনো ঘটনা ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবে। কিন্তু সেখানে তো আইন নিজের হাতে তুলে নেওয়া হলো যে তাদেরকে এটা প্রতিহত করা হবে। তো এই প্রতিহত করা, এটা তো এই যেটি রনি চমৎকারভাবে বলছে যে বাংলাদেশ সব দলই তো আওয়ামী লীগ, মানে অর্থাৎ আওয়ামী লীগ যে সংস্কৃতি তৈরি করেছে, রাজনীতি কালচার, মানে জবরদস্তি, মানে আওয়ামী লীগ মানে কি, যদি আমরা 15 বছরের শাসন দেখি তাহলে জবরদস্তি, সেই জবরদস্তি যদি অন্য দলও করে এবং যার যেখানে ক্ষমতা আছে সেইটা করছে। কিন্তু আপনার সংস্কৃতির ক্ষেত্রে দেখেন, এই দরগা ভেঙে দিচ্ছে, বাউল গান বন্ধ করে দিচ্ছে, এমনকি হিজবুত, আমি গতকাল দেখলাম রংপুরে হিজবুত তাওহীদ, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে না, তাদের মতোই করে। তারা একটা আয়োজন করেছিল, পারিবারিক আয়োজন, সেই আয়োজন ভেঙে দেওয়া হলো এবং ভেঙে দেওয়া সেই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। মানে এই যে অসহিষ্ণুতা, অর্থাৎ আমার মতো না চললে আমি ঝাঁপিয়ে পড়ব, তো এটা তো এক ধরনের আওয়ামী সংস্কৃতি। আমি বলছি যে এই নতুন যে দলটি হচ্ছে, তারা যেসব কর্মসূচি দিচ্ছে, নতুন বন্দোবস্ত চাচ্ছে, খুবই আকর্ষণীয়। তারা যৌথ নেতৃত্বের কথা বলছে, খুবই ভালো। কিন্তু যারা দ্বিমত করলো তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দেখুন। বিভিন্ন জায়গায় আলাদা কমিটি হয়েছে, বা কী বলে বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের প্রতি তো তারা কী বলে সংলাপের আহ্বান জানায় না, তারা কিন্তু সেটা শক্তি বলেই তাদের প্রতিহত করার চেষ্টা করছে, বা তারা যাতে কাজ না করতে পারে। তাহলে এইটা তো এই যে নতুন বন্দোবস্ত হলো না, নতুন বন্দোবস্ত হবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মনে করেন 31 জন সমন্বয়ক, 31টা মত হতে পারে, কিন্তু যদি তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে, তাহলে সংখ্যাগরিষ্ঠতায় মানতে হবে, এবং যে সংখ্যালঘু থাকবে তাকেও ওইটা স্বীকার করতে হবে, আর না হলে তো আলাদা দল হবে। কিন্তু কেউ কারো উপর জবরদস্তি করবে না। আপনি দেখুন, এই ছাত্র নেতৃত্বের একটা বড় অঙ্গীকার ছিল দেশবাসীর প্রতি, যেটার জন্য সরকারের প্রয়োজন ছিল না, যে ছাত্র সংসদ নির্বাচন হবে, এই ফেব্রুয়ারিতেই হওয়ার কথা ছিল। কেন হলো না? কার জন্য হলো না? মানে এই প্রশ্নের জবাব তো দিতে হবে। শেখ হাসিনাকে যেমন যে প্রশ্নের জবাব দিতে হবে, কেন 3টি নির্বাচন তিনি দেশবাসীর উপর এভাবে জবরদস্তি নির্বাচন চাপিয়ে দিল, এভাবে প্রহসনমূলক নির্বাচন চাপিয়ে দিল, জনগণের উপর জেল জুলুম অত্যাচার চালালো। একইভাবে এই যে যদি বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং আমরা যদি দেখি 91 সাল পর্যন্ত, 91 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোথাও একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছে, এর বাইরে কোথাও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। মানে আমরা কোথায়? আমরা গণতন্ত্রে বিশ্বাসী তো না। আমরা যেখানে আমি জয়ী হব, যে পদ্ধতিতে আমার অবস্থান রাজনীতিতে মজবুত হবে, সেই পদ্ধতি চাইব। যেখানে আমি জয়ী হব সেখানে নির্বাচন চাইব, যেখানে আমি জয়ী হব না সেখানে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা করব। এটি তো গণতন্ত্র না, এটা তো অবস্থানগত সমতা নয়। হ্যাঁ, যখন আমাদের রাজনীতি সবচেয়ে বেশি দরকার, সেখানে যখন বলবে যে রাজনীতি নিষিদ্ধ থাকবে, পৃথিবীর মানে কোথাও রাজনীতি নিষিদ্ধ ব্যাপার না। হ্যাঁ, রাজনীতিটা সবচেয়ে আমরা রাজনীতি মনস্ক না, আমরা দলাদলি প্রিয় জাতি। হ্যাঁ, আমাদের রাজনীতি দরকার, দলাদলিতে আমরা উস্তাদ। তো রাজনীতি যেখানে একটা এই অভ্যুত্থানের পরে প্রধান আকাঙ্ক্ষা হলো আমাদের রাজনীতিকে বিকশিত করার, আমাদের প্রতিযোগিতা হবে কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারেন, হ্যাঁ, কোন পার্টিগুলো।
সেখানে রাজনীতি নিষিদ্ধের কথা এটা কোনো মানে এটা ডেঞ্জারাস। আপনার রাজনীতিকে যদি আপনি অন্য কিছুতে বাইপাস করেন তাহলে দেখেন পরিণতিটা কী হয়। পরিণতিটা হলো আপনি আপনার চেয়ে দুষ্ট লোক আপনার চেয়ে অযোগ্য দ্বারা শাসিত হবেন। সো পলিটিক্স দিয়েই আপনার মোকাবেলা করতে হবে, পলিটিক্সকে স্কেপ করার কোনো সুযোগ নেই। এটা হলো একটা ব্যাপার, আমাদের পলিটিক্স লাগবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো পলিটিক্সটা নিশ্চয়ই এই দলাদলি পলিটিক্স না। শিক্ষা প্রতিষ্ঠানের বলে সারা দুনিয়াতেই যেভাবে হয়, ক্যাম্পাসগুলোতে বড় বড় বিশ্ব নেতা বের হয়ে আসার উপযোগী রাজনৈতিক আপনার চর্চার ক্ষেত্র হবে ক্যাম্পাসগুলো, তাই না? সে দলাদলি চর্চার আপনার তো ক্ষেত্র তো হইতে পারে না। তো সেটার প্রক্রিয়াটা চিন্তা করতে হবে। আবার আপনি ক্যাম্পাসের রাজনীতি চান না, দলাদলি ভিত্তিক রাজনীতি চান না, সাদা দল নীল দল লাল দল রেখে দিবেন, সেটা তো হয় না। তা আগে ওই জায়গায় হাত দেন, তারপরে বাচ্চাদেরকে বলেন, পোলাপানদের বলেন। যাই হোক, তো আপনার এখন আমাদের যে পলিটিক্সটা লাগবে সেই পলিটিক্সটা কী? আমরা বারবার বলতেছি পলিটিক্সটা হবে এখন, আগে রাজনীতিটা ছিল হলো পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে আমি রাজনীতি করব, 100 কোটি টাকা দেওয়া নমিনেশন কিনবো, 1000 কোটি টাকা চুরি করব, মাঝখানে আমি 200 কোটি টাকা জনসেবা করব। এখন এটা না, এখন হইল পলিটিক্স আপনার মানে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, মানে আপনি এখনই এই মুহূর্তে জনগণের সাথে নিজেকে সংযুক্ত করবেন, সামিল হবেন। কারণ অভ্যুত্থানে দেখেন যে বাচ্চাটা নাম ছিল, ও কিন্তু বিসিএসের জন্য নামে নাই, ও কিন্তু এরপরে কি হবে, ক্ষমতায় কোন পদ পাবে তার জন্যও নামে নাই। তার মধ্যে একটা যে সলিডারিটি ছিল, সেইটাই হলো এই যে ফিলেন্থ্রপিক আকাঙ্ক্ষা। হ্যাঁ, আপনার ক্ষমতার চিন্তা না করে, আপনি নিজে কতটা লাভবান হবেন সেই চিন্তা না করে, এই যে সমষ্টির স্বার্থের প্রতি আপনার সাড়া দেওয়া, হ্যাঁ, এই যে একটা নৈতিক জাগরণ, সেইটারই একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন দেখতে চায় 5 তারিখের পরের বাংলাদেশ। কিন্তু এখনও যদি আপনি মনে করেন যে জনসেবা করা বা কোনো একটা উন্নয়ন প্রকল্প করা বা কনস্ট্রাকশন কোনো কিছু করার জন্য আপনার ক্ষমতা দরকার, আপনার রাজনীতি দরকার, আগে আপনার সাংগঠনিকভাবে বলিয়ান হওয়া দরকার, তারপরে আপনি এটা করবেন, সেটা 5 তারিখের আকাঙ্ক্ষার সাথে ঠিক যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমি এই জন্য বারবার বলতেছি আমাদের পুরা পলিটিক্যাল কোর্সটাকে একটা রিভিউ করা দরকার, এই 54 বছরের কোর্স। তারপরে আমরা কোন ধরনের রাজনীতি আসলে চাই, হ্যাঁ, সেইটা দেখেন। এবং গণতন্ত্রের বিভিন্ন মডেল আছে সারা পৃথিবীতেই। হ্যাঁ, তো সেখানে আমাদের জন্য একটা মডেল আমাদের তো চিন্তা করতে পারতে হবে। সেই মডেল চিন্তা করার জন্য আমাদের এই 5 তারিখ একটা সুবর্ণ সুযোগ আকার আমাদের সামনে হাজির হয়েছে। হ্যাঁ, এখন রাজনৈতিক দলগুলো যদি ধরেন একটা দল বলতেছে আমাদের সংস্কার চলুক, হ্যাঁ, নির্বাচন পরে চাই, আবার যখন দেখতেছে না এদিকে সুবিধা করা যাচ্ছে না, আবার বলছে হ্যাঁ নির্বাচন তো দেওয়া দরকার, নির্বাচন দিতে হবে। তার মানে কি? তার কোনো ট্রান্সপারেন্সি নেই। এবং এই যে দলগুলো, হ্যাঁ, এই যে জনগণ বলে যে তার যে কোটারে, তার যে ট্রাইবাল পলিটিক্স করে, সে তো নাগরিক আকারে বিলং করে। আপনি যে কথাটা বললেন, ধরেন সে যে দল যে মতেরই হোক, সে সংখ্যাগুরু হোক সংখ্যালঘু হোক, যে ধর্মেরই হোক, সে যে নাগরিক আকারে যদি মর্যাদাপূর্ণ হইতো বা নাগরিক মর্যাদা যদি আমরা দিতাম, তাহলে তো বাংলাদেশের এই অবস্থাই হইতো না। তাহলে আপনার নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্র আমাদের চিন্তা করতে পারতে হবে। সেটার জন্য ডেমোক্রেসিকে প্রিন্সিপাল করা। তাহলে আপনি কীভাবে করবেন? এই যে তাহলে ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, এটা কীভাবে করবেন? এটা করার জন্য আপনাকে ভ্যালু প্লুরালিটি করতে হবে। মানে সমাজে আপনার ভ্যালুজ, আমার ভ্যালুজ, ওনার ভ্যালুজ সব তো এক হবে না, কিন্তু এই ভ্যালুজগুলোর মধ্যে একটা ইউনিভার্সাল ব্যাপার আছে। যেমন আপনিও মনে করেন মিথ্যা কথা বলা ভালো না, আমিও মনে করি, উনিও মনে করে। ওকে, আপনিও মনে করেন ঘুষ দেওয়া চাকরি নেওয়া ভালো না, আমিও মনে করি, উনিও মনে করে। তার মানে কি? এখানে একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল আছে অলরেডি। সেই প্রিন্সিপালটাকে আপনি মূল ধারায় মেনস্ট্রিম করেন। মেনস্ট্রিম করে আপনি সেই অনুযায়ী, এই যে গণতন্ত্র মানে কি? ব্যক্তির সার্বভৌম, তাই না? সেখানে আপনারা করেন কি? দলের সার্বভৌম। দলের সার্বভৌম করার জন্য আপনি ইলেকশন এবং ভোট। বাংলাদেশের সবচেয়ে অবমূল্যায়িত জিনিসটা কি? ভোট হলো নাগরিকের সার্বভৌম ক্ষমতা। যেই সার্বভৌম ক্ষমতার সমষ্টি আকারে একটা লোক পার্লামেন্ট মেম্বার হয় এবং সে সার্বভৌম ক্ষমতার এখতিয়ার রাখে আইন করার জন্য। তার মানে কি? আইনটা করার সার্বভৌম এখতিয়ার যে নাগরিক ইন্ডিভিজুয়াল ব্যক্তি প্রদান করলো, সে শুধু একটা সিল মারল না, ভোট মারল না, সেটা 1000 কেন 1000 কোটি টাকাতেও বিক্রয়যোগ্য না। পৃথিবীর উন্নত গণতন্ত্রের দেশগুলোতে আপনি যদি যান, দেখবেন যে ভোট ব্যাপারটা তাদের কাছে একটা সিক্রেট পবিত্র ব্যাপার। আমাদের এখানে ভোট একটা হুজুগের ব্যাপার। হ্যাঁ, এই হুজুগের জায়গা থেকে তো বাইর হইতে হবে। হুজুগ খুব ক্ষতিকর মানে জাতি গঠনের জন্য। আপনার এই যে ভোট মানে হইল আপনার নাগরিকের যে সার্বভৌম ক্ষমতা প্রয়োগের এখতিয়ার, এটা কি বিক্রয়যোগ্য হইতে পারে কোনো দিন? এটা কি এক্সচেঞ্জেবল হইতে পারে? নো, এটা বিক্রয়যোগ্য। এই জায়গায় তো তাহলে কি? তাহলে আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র চান আর আপনি দলাদলি শুরু করবেন, তাহলে তো হবে না। এবং আমাদের সেনাপ্রধান যেটা বলে, দেখেন এই সরকার যতটা সফল হইতে পারতো বলে আমরা আশা করছিলাম শুরুতে, মানুষ তা করলে পারলো না কেন? কারণ হইলো আপনি শুরুতে দলাদলিতে গেলেন, হানাহানিতে চলে গেলেন, যেটা উচিত হয়নি। কারণ আপনি আপনার ঐক্যটা অটুট রাখেন। আরেকটা দল দেখেন, তার নাই নিবন্ধন, হ্যাঁ, সে বলতেছে নির্বাচন পরে হইলো সমস্যা নেই, হ্যাঁ, সংস্কার আগে হোক। আরে ভাই বলো যে আমার নিবন্ধনের সমস্যা, নিবন্ধন নাই, নিবন্ধনটা আগে দেও,
তারপরে এই প্রস্তাবনা আমার, তা না। আপনি খালি চালাকি করেন, চালাকি দিয়ে রাজনীতি হয় নাকি? আপনি স্ট্রেট হন, ট্রান্সপারেন্ট হন। বাংলাদেশের সমস্যা হইল নাগরিকদেরকে আমরা মনে করি যে বোকা, এদেরকে ভোটের সময় আমরা নানাভাবে ছলে বলে কৌশলে ইয়ে করে নিব, আর আমরা নীতির দরকার নাই, নীতির কথা মুখে বলবো, কিন্তু আমরা যারা তাই ক্ষমতার দিকে। শেষের দিকে মিস্টার সোহরাব হাসান, জাস্ট ক্লোজিং রিমার্কস ছোট্ট করে। না, যে বিষয়টা হচ্ছে যে নাগরিক রাষ্ট্র, নাগরিকদের অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা জনগণের কাছে থাকবে। নাগরিক বললেও কিন্তু আমি বন্ধু রনির সাথে একটু করব, নাগরিক কথাটার সাথে এক ধরনের মানে কি বলে একটু উচ্চ শ্রেণীর এলিস্ট বোঝায়। আমরা যদি গণ বলি যে গণমানুষের গণভোট, যে কথাটা জনই ছিল ট্রাইব, নাগরিক উচ্চ, অবশ্যই নাগরিক ধারণাটাই তো এরকম। হ্যাঁ, সেটাই নাগরিক মানে ব্যক্তির সার্বভৌমত্ব, কিন্তু সেই ব্যক্তির সার্বভৌমত্ব করার ক্ষেত্রে শুধু ভোট দিলেই কিন্তু সেটা হবে না। তার অর্থনৈতিক ক্ষমতায়ন থাকতে হবে, তার শিক্ষাগত ক্ষমতায়ন থাকতে হবে, তার পরিবেশগত ক্ষমতায়ন থাকতে হবে, তার মৌলিক যে অধিকারগুলো নিশ্চিত করতে হবে। আমাদের রাষ্ট্র তো 53 বছরে সেটি করেনি। আমরা অবশ্যই যেটি একটি গোত্র প্রধান রাষ্ট্র করে ফেলছি, অত গোত্রই সেখানে প্রধান রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ হচ্ছে পিছনে। এর থেকে বেরিয়ে আসার, হ্যাঁ, ছাত্ররাও উদ্যোগ নিয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু তাদের যে গতিবিধি দেখে খুব একটা আশ্বস্ত হতে পারছে না। অন্তর্বর্তী সরকার যেহেতু নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে হয়েছিল, প্রচণ্ড আশা ছিল মানুষের, এমনকি বিদেশিরাও অনেকে কিন্তু করেছিলেন যে বাংলাদেশ বোধহয় এক পরিবর্তন হবে, কিন্তু 6.5 মাস পর কিন্তু আমরা পরিবর্তন দেখছি না। সুতরাং আশাহত হওয়ার যথেষ্ট কারণ আছে, তারপরও আশাই তো বাঁচতে হবে। মনে করি যে পরিবর্তন হবে, পরিবর্তন আনতে হবে। রেজাউল করিম রনি, খুব ছোট করে। হ্যাঁ, সেটাই, মানে নাগরিক বলতে উচ্চ নিচ্চের ব্যাপার না, নাগরিক একটা মুচিও, নাগরিক রাষ্ট্রপ্রধানও। হ্যাঁ, নাগরিক মানে ব্যক্তির সার্বভৌম, এবং আপনি অর্থনীতি এগুলো সব তো ইনক্লুডেড। সেটা এই জন্যই তো বললাম যে আপনার ইকুয়ালিটি অফ কন্ডিশনসটাও লাগবে। হ্যাঁ, ইকুয়ালিটি অফ কন্ডিশনস ছাড়া রাইটস দিয়ে তো শুধু আপনি গণতন্ত্র করতে পারবেন না। এই জন্যই তো ডেমোক্রেসি ইন আমেরিকা। আমেরিকার শোনেন, গণতন্ত্র স্টাডি করতে হলে আমেরিকার স্ট্রাগল আমাদের স্টাডি করতে হবে, পৃথিবীর যে দেশে আপনি করেন, কারণ এত বড় গণতন্ত্র স্ট্রাগল তো আর পৃথিবীর কোনো রাষ্ট্র করেনি। হ্যাঁ, শত বছর ধরে। হ্যাঁ, সেটাই তো, এটা একটা লম্বা সময়ের ব্যাপার। আমাদের কোয়ালিটি অফ লাইফ, শোনেন, কোয়ালিটি অফ লাইফ ডিপেন্ডস অন কোয়ালিটি অফ ট্রুথ। আপনি কোন ধরনের সত্য চর্চা করেন সেটা আপনার লাইফের কোয়ালিটি নির্ধারণ করে দেয়। এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র কখন গণতান্ত্রিক রাষ্ট্র হবে জানেন? যখন রাষ্ট্র নিজে আইন মানবে, জনগণ পরে। হ্যাঁ, যখন মনে করবেন যে একটা রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতেছে না, ফেল করার পথে হাঁটতেছে, বুঝতে হবে ওই রাষ্ট্র আইন মানতেছে না, রাষ্ট্র নিজে আইন মানতেছে না। রাষ্ট্র সাথে অথরিটির সাথে আপনার লেজিটিমেসির প্রশ্নটা জড়িত। রাষ্ট্রের লেজিটিমেসি তৈরি হয় কীভাবে? আমি ভোট দেই, আমি ম্যান্ডেট দেই, শুধু এটার মাধ্যমে না, আমার ম্যান্ডেট আমার ভোটে বা আমার সম্মতিতে আসার পরে সে আইন মানে কি না সেটা হলো তার আপনার বৈধতা উৎপাদন করে বা তার লেজিটিমেসি নিশ্চিত করে। কিন্তু আমরা কি পাওয়ার এক্সারসাইজ হইতে দেখি, তারপরে তার যে লেজিটিমেসিটা, তার মানে তার যে প্রতিনিয়ত আইন মানার ব্যাপারটা সেটা আর থাকে না, সে শুধু পাওয়ার এক্সারসাইজ করে। পাওয়ার এক্সারসাইজ কখনোই আপনাকে আপনার কি বলে যে এমন একটা রাষ্ট্রকে জনবান্ধব বা মানুষের কাছাকাছি আনবে না। পাওয়ার সবসময় বিচ্ছিন্নতা তৈরি করে। হ্যাঁ, তো এই জন্য আপনার এটা ওই কোয়ালিটি অফ ট্রুথ আপনার এনশিওর করতে হবে জীবনে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাউল করিম রনি এবং মিস্টার সোহরাব হাসান, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, আমি খুব কথা না বাড়াই একটা প্রশ্ন একজন তুলেছেন যে নির্বাচন কেন চাইতে হবে, এটাই হচ্ছে মূল প্রশ্ন। একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারে যারা আছেন তারা জানেন যে বিগত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি এবং এটা তার একটা ন্যূনতম অধিকার গণতন্ত্র চর্চার, এবং আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা প্রক্রিয়ার মধ্যে আছি। সেখানে নির্বাচন কেন চাইতে হবে? বাস্তবতা হচ্ছে চাইতে হবে এবং হয়তো আদায়ও করতে হবে, এবং সে কারণেই ওই রাজনৈতিক বন্দোবস্তের আলোচনা, নতুন রাজনীতির আলোচনা, যা হচ্ছে, নতুন সংগঠনের আলোচনা, এগুলো বাদ দিয়ে আসলে মূল ফোকাস করা। কারণ প্রশ্ন যে সরকার নিরপেক্ষ কিনা, প্রশ্ন সরকার সক্ষম কিনা। কিন্তু আমাদের চাওয়া একটাই, একটা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেটা করবার জন্য যা করণীয় সেটাই করা দরকার। সংস্কার করতে হলে এই জায়গাটাই করতে হবে, বাকিগুলো যে তারা করতে পারবেন না সেটা কিন্তু তারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন। তারপরেও করলেও করতে পারেন। ওই যে আশায় বুক বাঁধার কথা আমার আরেক অতিথি বলেছেন, আশা নিয়েই বাঁচতে হবে, আশা নিয়ে বাঁচতে হবে বটে,
কিন্তু আশাটা বাস্তবায়নের কাজটা করা সবচেয়ে জরুরি, বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।